হ্যালো বন্ধুরা, আমি বঙ্গ ইনভেস্টরে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। তো ইউনিয়ন বাজেট ২০২৪ যেটি জুলাই মাসের ২২ কি ২৩ তারিখে হতে চলেছে। ডেটটি এখনো পুরোপুরি ঘোষণা করেনি আমাদের সরকার। তো ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজি এবারেও বাজেট পরিবেশন করবেন। তো অলরেডি ফেব্রুয়ারি ১ তারিখে ২০২৪ এর ফেব্রুয়ারি ১ তারিখে কিন্তু ইন্টারিম বাজেট একটি হয়ে গেছিল। যেখানে কোনো মেজর ডিসিশন নেওয়া হয়নি। জাস্ট একটি ইন্টারিম বাজেট ছিল। আর জুলাই মাসের ২২ কি ২৩ তারিখে মেইন যে বাজেটটি হবে, সেটি হবে। ডেটটি এখনো ঘোষণা করা হয়নি। অনেকে বলছে যে হয়তো বাজেটটি ২ টো সেশনে নেওয়া হতে পারে। মানে ২ দিন হতে পারে কি ২ টো সেশনেও নেওয়া হতে পারে। তো যাই হোক সেটি এখনো ফাইনালাইজ হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা সেটি জেনে যাব। তো প্রশ্ন হচ্ছে যে বাজেটে সরকার তুমিও জানো যে আমাদের বিজেপি সরকার এবারে ইন্ডিয়ার সাথে অ্যালায়েন্স করেছে। তো আমাদের কিন্তু মেইন যেটি সেক্টর যে কয়েকটি সেক্টরের প্রতি সরকারের নজর থাকে সেটা হচ্ছে ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়েজ, ঠিক আছে? তারপরে ধরো পিএসইউ যে বাকি সেক্টরগুলো যেমন ধরো পিএসইউ ব্যাংকস এক্সেট্রা। সেরকমই আরেকটি সেক্টরে এইবারে সরকার কিন্তু ইনভেস্ট করতে চলেছে, সেটি মোটামুটি সিওর বলতে পারো। সেটি হচ্ছে ফার্টিলাইজার সেক্টর। ফার্টিলাইজার সেক্টরেও ইনভেস্ট করতে চলেছে এইবারে সরকার। তো ফার্টিলাইজার সেক্টরে যেহেতু ইনভেস্ট করবে তো অবভিয়াসলি ফার্টিলাইজার যে স্টকস গুলো আছে সেগুলোও তাতে বেনিফিট পাবে। তো আমি আজকে এমন ২ টি ফার্টিলাইজার স্টকস এর ব্যাপারে বলব যেগুলি কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওতে এড করতে পারি ফর লং টার্ম। লং টার্ম মানে কিন্তু আমি এখানে ১ মাস ৬ মাসের কথা বলছি না। লং টার্ম মানে কিন্তু আমি ৩ বছর ৫ বছর মিনিমাম ইনভেস্টমেন্ট এর কথা বলছি। ঠিক আছে? আর হ্যাঁ, এটি কিন্তু কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি জাস্ট আমার এনালাইসিস এখানে দিচ্ছি। তো সেই দুটি স্টক কি, সেই দুটি ফার্টিলাইজার স্টক কি সেই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক এবার। চলো। তো ১ম পিএসইউ ফার্টিলাইজার স্টকটার নাম হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, যেটি এনএফএল নামেও আমরা জানি। তো এটির কিছু টেকনিক্যালস চলো আমরা দেখে নিই। মার্কেট ক্যাপ হচ্ছে ৳৭,৪৯২ আর কারেন্ট প্রাইস ৳১৫৩ স্টক পি হচ্ছে 49.9, যেখানে ইন্ডাস্ট্রি পি 34.9। তো খুব বেশি ডিফারেন্স নেই। আরওসি 6.69 আর আরওই 5.89। এটিও খুব ভালো। কারেন্ট প্রাইস 153, কিন্তু বুক ভ্যালু হচ্ছে 52.1। মানে হচ্ছে ধরে রাখো এই 2.9%। প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 2.9, যেটিও খুব একটা খারাপ নয়। কারণ আমরা কিন্তু এমন স্টক দেখেছি যে প্রাইস টু বুক ভ্যালু কিন্তু 10 টাইমসও চলে গেছে। মানে এটি কিন্তু এখনো অব্দি সেই দিক থেকে বলতে পারো আন্ডার ভ্যালুড স্টক আছে। হ্যাঁ, ডেপ্ট আছে ৳৪,০৯১ ডেপ্ট আছে। কারণ এতদিন সরকার কিন্তু ফার্টিলাইজার সেক্টরের উপরে সেরকমভাবে নজর দেয়নি। তো ডেপ্ট আছে ৳৪,০৯১। তো আপাতত যদি সরকার এগ্রিকালচার স্টকস এ ফার্টিলাইজার সেক্টরে ইনভেস্ট করে তো ডেপ্টটা কিছুই থাকবে না তখন। প্রমোটার হোল্ডিং 74.7%, যেখানে প্রমোটার হোল্ডিং এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রমোটার প্লেজ কিন্তু কিছুই নেই। 0% প্রমোটার প্লেজ। মানে প্রমোটাররাই কিন্তু কোম্পানির উপরে ভরসা রেখেছে। সাথেই আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে কোম্পানির যে গত ৩ বছরে কিন্তু ৩ কেন প্রত্যেকটা বছরে দেখো এখানে রিজার্ভ কিন্তু তুমি দেখো অন্যবারের তুলনায় কিন্তু রিজার্ভস কোম্পানির কাছে কিন্তু অনেক বেশি আছে। ৳২,০৫১ কোটি থেকে এখানে ৳২,০৬৪ কোটি রিজার্ভস আছে। হ্যাঁ, বরোইংস বেশি, কারণ আমি অবশ্যই বললাম সরকার এতদিন এখানে ইনভেস্ট করেনি। এইবারে ফার্টিলাইজার সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে সরকার যদি ইনভেস্ট করে তাহলে কিন্তু এইগুলো কিন্তু খুব ভালোভাবে পারফর্ম করবে। তখন কিন্তু বিজনেস ম্যাটার করবে, তখন কিন্তু কোনো টেকনিক্যাল কোনো চার্ট কিন্তু ম্যাটার করবে না। তো এনএফএল কিন্তু আমার লিস্টে আছে এবং আমি রাখবো। এখানে দেখতে পাচ্ছ প্রমোটার হোল্ডিং কনস্ট্যান্ট আছে, মানে নিজের কোম্পানির যে মালিক তারাই কিন্তু এর উপরে ভরসা রেখেছে। হ্যাঁ, এফআইআইস, ডিআইএস একটু কমেছে। তার কারণ হচ্ছে ওরা প্রফিট বুকিং করে বেরিয়ে গেছে। ওরা ইনভেস্ট করেছিল ১ মাস আগের থেকে, তুমি জানো ফার্টিলাইজার স্টকস প্রচন্ড রকেট হয়েছিল। ইনভেস্ট করে পরে নিজের প্রফিট নিয়ে পরে বেরিয়ে চলে গেছে। কিন্তু প্রমোটার্স কিন্তু কনস্ট্যান্ট আছে। তো ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের উপর আমরা নজর রাখতে পারি। একটি ভালো ফার্টিলাইজার স্টক। তো এটা ওয়াচ লিস্টে রাখতে পারো তোমরা। দেখো কি হয়। নিজেরাও এনালাইজ করো, নিয়ে এর মধ্যে ইনভেস্ট করতে পারো। দ্বিতীয় পিএসইউ ফার্টিলাইজার স্টকটির নাম হচ্ছে আরসিএফ, রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স। মার্কেট ক্যাপ হচ্ছে ১২,৫৯৮। স্টক পি 64.6, যেখানে ইন্ডাস্ট্রি পি 34.9, মানে অলমোস্ট 2%। 2% না, টোয়াইস, 2 টাইমস।
ROC 6.19, ROE 4.24, এটিও ভালো। ডেট টু ইকুইটি 1 এর নিচে 0.72, সেটাও ঠিক আছে। এখানে প্রমোটার হোল্ডিং 75%, প্রমোটার প্লেসড 0.0%, মানে প্রমোটাররা কিছু প্লেস করেনি, এটিও খুব ভালো পার্সেন্ট। আর্নিং পার শেয়ার হচ্ছে 4 টাকা 8 পয়সা। ফেস ভ্যালু এখন 10 আছে। কোম্পানিটি হেলদি ডিভিডেন্ডও দেয় 2.32% এর। আর প্রফিট আফটার ট্যাক্স গত কোয়ার্টারে হয়েছে 195 কোটি টাকা। আর এইটিরও প্রাইস টু বুক ভ্যালু কিন্তু 2.74%, যেখানে আমি আগেও বললাম অনেক কোম্পানি আছে যে প্রাইস টু বুক ভ্যালু 10 টাইমস হয়ে আছে। সেদিক থেকে এটিও এখনো আন্ডার ভ্যালুড স্টকস। আমি আবারও বলছি যে সবকিছু কিন্তু চার্টের উপরে, টেকনিক্যালস এর উপরে ভিত্তি করে স্টক সবসময় মুভ করে না। স্টক ম্যাক্সিমাম টাইমস মুভ করে নিউজের উপরে, বিজনেসের উপরে। যদি এগ্রিকালচার সেক্টরে সরকার এইবারে ইনভেস্ট করে, যদি ফোকাস থাকে, তাহলে কিন্তু ফার্টিলাইজার সেক্টর কিন্তু বুম হয়ে যাবে আগামী 3 থেকে 5 বছরে। সেই জন্য আমি বলছি আপনারা ফার্টিলাইজার স্টককে অবশ্যই ওয়াচ লিস্টে রাখুন, নিজেরা অ্যানালাইজ করুন, দেখুন কি হচ্ছে না হচ্ছে, তারপরে ইনভেস্ট করবেন। আমি পার্সোনালি ইনভেস্ট অলরেডি করে রেখেছি এই দুটি স্টকে, ফার্টিলাইজার স্টকে। আর আমার ওয়াচ লিস্টেও আরো কয়েকটা রাখা আছে, সেগুলির ব্যাপারে না হয় আমি পরে বলবো। তো এই দুটি হচ্ছে মেন ফার্টিলাইজার স্টক, যেগুলি আমার মতে আরো স্টক আছে যেমন ফ্যাক্ট আছে, কিন্তু ওগুলো একটু প্রাইসি, অলরেডি প্রাইসি। তো আমি এগুলো মধ্যবিত্তদের জন্য, যেহেতু আমি বলেছি এই চ্যানেলটা আমার মধ্যবিত্তদের জন্য খোলা, যারা ইনভেস্ট করতে পারবে থ্রু এসআইপি মোড ইন লং টার্ম। কারণ সুইং ট্রেডিং এর ব্যাপারে কিন্তু আমি এখানে কিছু বলি না, ওর জন্য আমার আলাদা টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুইং ট্রেডিং তোমরা ওখান থেকে করতে পারো। তবে আবারও অবশ্যই আগে বলছি, আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না, তোমরা নিজেরা অ্যানালাইসিস করে ইনভেস্ট করবে। তো এই দুটি হচ্ছে স্টক। তোমরা যদি চ্যানেলটি নতুন এসে থাকো, জয়েন করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ চ্যানেলটি আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করবে, তাহলে তাতে আমি মোটিভেশন পাবো যাতে করে আরো ভালো ভালো ভিডিওস তোমাদেরকে আমি আগামী দিনে দিতে পারি। ব্যাস এইটাই বলা রইলো। লাইক করো, কমেন্ট করো অবশ্যই। তোমরাও কোন ব্যাপারে, কোন স্টকের ব্যাপারে জানতে চাও না জানতে চাও, অবশ্যই আমি ওইটার ব্যাপারে ভিডিও বানাবো, স্টকস এর ব্যাপারে। ব্যাস এটাই আপাতত ভিডিও এতটাই রইলো। দেখা হচ্ছে আগামী দিনে। ধন্যবাদ।